এত যে ইস্যু, আমি একটু এটা বুঝতে চাই, মানুষ কি, সাধারণ মানুষ কি আসলে একটুও বুঝতে পারছে মানে কি হচ্ছে? 84টা পয়েন্ট কি, জুলাই সনদটা কি, এগুলো কি সাধারণ মানুষের কাছে সঠিকভাবে কনভে করা যাচ্ছে? আনিস আলমগীর, একটু ছোট্ট না, করে যদি বলেন। সাধারণ মানুষের কাছে এটা কনভে করা যাচ্ছে না। সাধারণ মানুষ বুঝে যে ভাই, যত তাড়াতাড়ি পারো যাও, হুম। ইলেকশনটা দিয়ে যাও। আমরা আর এগুলো সহ্য করতে পারছি না, এত তাল বাহানা, এত নাটক ভালো লাগছে না। জি, আনিস আলমগীর, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আসবো। আপনি সালাউদ্দিন আহমেদের কথাগুলো বলছিলেন, আমি আরও কিছু বিষয় তার বক্তব্য থেকে আরেকটু বুঝতে চাইবো আপনার কাছ থেকে। ডক্টর নারিন, আপনার কাছ থেকেও আসলে আপনি কি মনে করেন জরুরি বৈঠকে জরুরি কি হলো? আপনার কাছেও একই প্রশ্ন। এবং এবং যেই বিষয়গুলো দেখলাম জুলাই সনদ নিয়ে, আহ, জামাতের অবস্থান তো আছেই, বাস্তবায়নে নভেম্বরে গণভোট, বিএনপি আছে ভোটের দিনই হবে, এদিকে এনসিপি বলছে, এটা দেখে মনে হচ্ছে যে এটা বিএনপির দলিল। জুলাই সনদ দেখে মনে হচ্ছে তারাও খুব সন্তোষ জ্ঞাপন করছে না, বাম দলগুলো তাদের অসন্তোষের কথা জানাচ্ছে। হবে স্বাক্ষর এই এত অসন্তোষ অনৈক্যর কথা মাথায় রেখে, বা মানে খুশি না হয়ে স্বাক্ষরটা কি হবে 17 তারিখে মনে হয়? আমি বলতে পারছি না। আপনার যেমন সংশয়, আনিস হুম। ভাইয়ের যেমন সংশয়, আমারও তেমন সংশয়। কারণ অতি জরুরি বৈঠক তো সেই অগস্ট মাস থেকে শুরু হয়েছে, প্রতিদিনই অতি জরুরি বৈঠক হয়, তাই না? ঐক্যমত্য কমিশন কতবার বসেছে। আমার কাছে মনে হয় কি জানেন, যে কোনো একটা জিনিসকে ঘুরিয়ে পেঁচিয়ে টেনে বড় করা আমার খুব ভয় লাগে। যে আমরা সবাই সেই মাকড়সার গল্পটা জানি না, যে সুতা যত আপনি টাইট দিবেন একসময় ছেড়ে যেতে পারে। মানে একটা বছর ধরে যা যা দেখলাম, যা যা শুনলাম, এটা কি প্রত্যাশা ছিল? অতি জরুরি বলে আপনি সারাদিন মিটিং করছেন, কিন্তু এন্ড অফ দি ডেতে আনিস আলমগীর ভাই যেটা বললেন যে মধুর সমাপ্তি, কিন্তু আপনি এটাও জানেন মধু মধু হতে পারে, কিন্তু বেশি ঘন মধু আপনি যদি একবারে গিলে ফেলেন সেটা কিন্তু গলায় আটকে যেতে পারে, তাই না? এরকম ঘটনা হয় এবং এটাই দেখছি। তো আপনাদের মতো আমিও একটা ডিলেমার মধ্যে আছি। বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু এই সমস্যাটা তো আসলে বিশ্বাসের সমস্যাটা জাতিগত সমস্যা হয়ে গেছে। আমরা তো কাউকেই কখনো বিশ্বাস করতে পারি না এবং এখনো পারছি না। তো এজন্য আমি আসলে খুব আশাবাদী না। কারণ জুলাই সনদ নিয়ে আমার একটা ব্যক্তিগত অভিমত আছে। আমি মনে করি যে এই গণ অভ্যুত্থানকে লেজিটিমেট করার জন্য, হ্যাঁ, জুলাই মানে সনদের কথা বলা হয় যে পরবর্তীতে এটা একটা সেফ একটা জায়গা ক্রিয়েট করার জন্য। কিন্তু দেখেন, শ্রীলঙ্কায় এরকম ঘটনা ঘটে গেছে, তাই না? নেপালে এরকম ঘটনা ঘটে গেছে। তারা কিন্তু কোনো এই সনদ বা কিছু স্বাক্ষর করা এই একটা চক্রের মধ্যে নাই। আমরা গত এক বছর শুধু ইলেকশন সংস্কার, অল্প সংস্কার, বেশি সংস্কার, তাই না? মানে এগুলোর মধ্যেই একটা চক্রের মধ্যে ঘুরছি। কেন ঘুরছি জানেন? কারণ আমরা জানি যে আমরা, ওই যে আমাদের উপদেষ্টারা বলেছেন না, সেফ এক্সিট, আমরা হুম। ওইসব খুঁজি। তো আমরা আসলে সরল পথে চলতে শিখি নাই, আমরা চক্রেই ঘুরতে পছন্দ করি। তা আমি মনে করি যে এই জাতির একটা উপলক্ষ ছিল, একটা অবস্থান ছিল, এই এক বছর আমরা সরল পথে হাঁটতে পারতাম। কিন্তু সেই পথটা কেন যেন আমরা বেছে নিচ্ছি না। এবং এই জুলাই সনদ আমি একটু আগেই দেখলাম আপনি বলার পরে যে সংবিধান আদেশ জারির মাধ্যমে সংস্কার প্রক্রিয়া আগানো না হলে স্বাক্ষর করবে না এনসিপি। একদম। সনদের বাস্তবায়ন পদ্ধতি উল্লেখ না হলে জামাতে ইসলামী স্বাক্ষর নিয়ে সংশয়। বামপন্থী একাধিক দলেরও সনদে স্বাক্ষর না করার ইঙ্গিত। ঐক্যমত্যে হয়নি, গণভোট আয়োজনের সময় নেই। তার মানে এই যে দেখেন, যে মধুর সমাপ্তি হলেও এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আসলে তো কেউ একটা জায়গায় এখন পর্যন্ত দাঁড় হতে পারেনি, তাই না? তো হুম। আমি আসলে ভাবছি যে এটা আসলে ইলেকশন কে প্রলম্বিত করা, অথবা কোনো কারণে ইলেকশন হবে হয়তো এই দেশে, হ্যাঁ, কিন্তু একটু সময় মানে কালক্ষেপণ করা। আর আপনি একটা প্রশ্ন আনিস ভাই করেছিলেন না, যে সাধারণ মানুষ কি বোঝে কিনা? বিশ্বাস করেন, সাধারণ মানুষ এগুলো বোঝে না। আপনি যতই জরিপ দেখে বলেন না কেন যে পিআর বোঝে সাধারণ মানুষ, এত পার্সেন্ট মানুষ পিআর চায়, বিশ্বাস করেন সাধারণ মানুষ এগুলো বোঝে না। সাধারণ মানুষ বোঝে যে সে বাজারে যে দ্রব্য মূল্যটা কেমন, সে বোঝে যে তার ছিনতাই হচ্ছে কিনা, সাধারণ মানুষ বোঝে যে যানজটে তাকে 2, 4, 5 ঘন্টা রাস্তায় বসে থাকতে হয় কিনা, বা এমপিও ভুক্ত শিক্ষক বা কারো আন্দোলনের জন্য বা মবের জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকতে হবে কিনা। তাহলে এই যে সাধারণ মানুষের যে স্বপ্ন, সেই জায়গায় যখন একটা দেশ এবং একটা সরকার পৌঁছতে পারে না, সাধারণ মানুষের স্বপ্নগুলো সেই গত 17 বছরের জাতির পিতার স্বপ্নের মতোই অলিক কোনো স্বপ্ন হয়, তখন আসলে এই জাতিকে নিয়ে আসলে কি বলবো, মানে প্রতিনিয়ত হতাশাই তৈরি হয় স্যার। জি, ডক্টর নারিন, খুব সুন্দর করে বললেন আপনি বুঝিয়ে। কিন্তু মানে সেই তাহলে শঙ্কার জায়গাটা রয়ে গেল, মধুর শুধুমাত্র মনে হয় প্রধান উপদেষ্টার মুখেই মধুটা পাওয়া যাচ্ছে, বাস্তবায়নের জায়গায় বা কার্যকরভাবে কি মধু সেটা তো আছেই। আমি বলছিলাম সালাউদ্দিন আহমেদের কথা নিয়ে আরেকটু কথা বলবো। আনিস আলমগীর,
তিনি বলছেন যে প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হোক সেটা চাই না, এই মুহূর্তে সেটা এফোর্ড করতে পারবো না। আমরা চাই আপনার সাথে সুসম্পর্ক, মানে প্রধান উপদেষ্টার সাথে সুসম্পর্ক থাকুক, তাছাড়া এফোর্ড করতে পারবেন না বলছেন। এই সময়ে এই বার্তাটা বলার একটা বিশেষ কারণ নিশ্চয়ই আছে। আমরা সম্প্রতি দেখলাম সেনাবাহিনীর 15 কর্মকর্তা, শীর্ষ কর্মকর্তা, তারা সেনা হেফাজতে আছেন, আইসিটি থেকে তাদের গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, অনেকগুলো ঘটনা এর মধ্যে কিন্তু ঘটে গেছে। এই প্রেক্ষিতে কি, মানে কেন সালাউদ্দিন আহমেদ এই কথাটা বললেন, একটু বিশ্লেষণ জানতে চাই।